বাংলা বরক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 21 সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল, কি বিধি মানতে হবে নির্দেশিকা কেন্দ্রের। বিমানের টিকিট বুকিংয়ের পুরো টাকা ফেরাতে হবে বিমান সংস্থাগুলিকে, সুপ্রিম কোর্টে কেন্দ্র। সুশান্ত সিং মৃত্যু মামলায় রিয়াকে গ্রেফতার করল এনসিবি, অভিনেত্রীর বিরুদ্ধে মাদক যুগের অভিযোগ। খারিজ হয়ে গেল রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন, আগামী 22 সেপ্টেম্বর অবধি বিচার বিভাগীয় হেফাজতে রিয়া চক্রবর্তী। গলির লড়াই কাশ্মীরে, বাহিনীকে পাথর স্থানীয় যুবকদের, বাঁচালো জঙ্গিদের। বাসের মধ্যে চিৎকার শুনেই সন্দেহ ডিউটি অফিসারের, পাচারের সময় উদ্ধার 21 জন শিশু। এবং সর্বশেষ জানিয়ে দেব, চীনকে বড় ঝটকা দিল যোগী সরকার, উত্তরপ্রদেশে শেষ জিনপিংয়ের ব্যবসা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। 21 সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল, কি বিধি মানতে হবে নির্দেশিকা কেন্দ্রের। আনলক 4 পর্বে আংশিক খুলতে চলেছে স্কুল। স্বাস্থ্যবিধি মেনে 21 সেপ্টেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হবে বলে নির্দেশিকায় জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার কোভিড পরিস্থিতিতে স্কুল খোলার নির্দিষ্ট বিধি জারি করা হলো। কেন্দ্রীয় নির্দেশিকায় জানানো হয়েছে, কন্টেইনমেন্ট জোনের বাইরের স্কুলগুলি খোলার অনুমোদন দেওয়া হবে। কন্টেইনমেন্ট জোনে বসবাসকারী পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীরা স্কুলে আসতে পারবেন না। পড়ুয়াদেরও কন্টেইনমেন্ট জোনে যেতে বারণ করা হয়েছে। স্কুল খোলার আগে স্যানিটাইজ করা জরুরি। যে স্কুলগুলি কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহৃত হয়েছে সেগুলিকে স্যানিটাইজ করতে হবে। এর পাশাপাশি স্কুলে ঢোকার সময়ে থার্মাল গানের তাপমাত্রা পরীক্ষা, স্যানিটাইজ করতে হবে পড়ুয়া ও শিক্ষকদের। স্কুলে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রে নির্দিষ্ট তাপমাত্রা রাখতে হবে। বেশি করে বাইরের বাতাস নেওয়া দরকার। অভিভাবকদের লিখিত অনুমতিপত্রের ভিত্তিতে ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় ক্লাসে আসতে পারবেন। ভার্চুয়ালি ক্লাস করার সুযোগ রয়েছে। ক্লাসে 6 ফুটের শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে পড়ুয়া ও শিক্ষকদের। সেভাবে বসার বন্দোবস্ত করতে হবে। স্কুল ভবনের বাইরের জায়গা ব্যবহার করা যেতে পারে। স্কুলে কোনো ধরনের খেলাধুলার অনুষ্ঠান করা যাবে না। থার্মাল গান, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, ফেস মাস্ক ও ফেস কভার ইত্যাদির ব্যবস্থা রাখতে হবে স্কুলে। অপরদিকে বিমান টিকিটের অর্থ ফেরাতে হবে, সুপ্রিম কোর্টে কেন্দ্র। লকডাউনের জেরে বাতিল বিমানের টিকিট বুকিংয়ের পুরো টাকা ফেরাতে হবে বিমান সংস্থাগুলিকে। সোমবার সুপ্রিম কোর্টে এমনটাই জানালো কেন্দ্র। ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরই জারি হয় লকডাউন। তখন বন্ধ হয়ে পড়ে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান পরিষেবা। দীর্ঘদিন বন্ধ থাকার পর ধীরে ধীরে অন্তর্দেশীয় বিমান পরিষেবা শুরু হয়েছে। আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু না হলেও বন্দে ভারত মিশন ও দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে কয়েকটি দেশের সঙ্গে পরিষেবা চলছে। অথচ এই লকডাউনের মধ্যেই একাধিক বিমান সংস্থা টিকিট বুক করার কথা বলে সে কথা শুনে টিকিট বুক করেন অনেকে। কিন্তু লকডাউন থাকায় বিমান বাতিল করা হয়েছে। এখন সেই সব বুকিংয়ের পুরো টাকা যাত্রীদের ফেরত দিতে হবে বলে সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, 25 মার্চ থেকে 3 মে পর্যন্ত বিভিন্ন বিমান সংস্থায় যেসব টিকিট বুক করা হয়েছে তার টাকা ফেরত দিতে হবে। আর যদি বিমান সংস্থাগুলি টাকা ফেরত দিতে না পারে তাহলে আগামী বছর 31 মার্চ পর্যন্ত সেই টিকিটের টাকা যাত্রীর নামে জমা রাখতে হবে। অর্থাৎ ওই সময়ের মধ্যে চাইলে ওই টাকা ব্যবহার করে তিনি যাত্রা করতে পারবেন। কেন্দ্র আরও জানিয়েছে, যদি টাকা যাত্রীর নামে জমা রাখা হয় তাহলে তিনি চাইলে সেটি অন্য কারো নামেও ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ ওই টাকা ব্যবহার করে ওই যাত্রীর বদলে তার আত্মীয়, পরিচিত বা বন্ধুবান্ধব যে কেউ যাত্রা করতে পারবেন। লকডাউনের মধ্যে বিমানের টিকিট বুকিংয়ের টাকা ফেরত দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার ভিত্তিতে কেন্দ্রের মনোভাব জানতে চায় শীর্ষ আদালত। তখনই কেন্দ্রের তরফে এই কথা জানানো হয়েছে। ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন অর্থাৎ ডিজিসিএর একটি অ্যাফিডেভিট দিয়ে শীর্ষ আদালতে বলেছে, টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করতে হবে বিমান সংস্থাগুলিকে। কারণ লকডাউনের মধ্যে বুকিং বন্ধ রাখতে বলা হয়েছিল, তাও অনেক সংস্থা বুকিং নিয়েছে। ডিজিসিএর নির্দেশ অমান্য করে এই কাজ করা হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফেও বারবার টিকিট বুকিং বন্ধ রাখার কথা বলা হয়েছে, তাও এই ধরনের ঘটনা ঘটেছে। টাকা ফেরতের দাবি নিয়ে প্রবাসী লিগ্যাল সেল নামের একটি এনজিও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তারপরই এই বিষয়ে কেন্দ্রের মনোভাব জানতে চায় দেশের শীর্ষ আদালত। তাতেই কেন্দ্র নিজেদের মনোভাব স্পষ্ট করে দিয়েছে।
অপরদিকে সুশান্ত সিং মৃত্যু মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করল এনসিবি। অভিনেত্রীর বিরুদ্ধে মাদক যুগের অভিযোগ, আশঙ্কাই সত্যি হলো মাদক যুগে গ্রেফতার করা হলো সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে। অভিনেত্রীর গ্রেফতারির খবর নিশ্চিত করেছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অর্থাৎ এনসিবির ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রা। এনসিবি তদন্ত শুরু করার পর গত রবিবার থেকে পরপর 3 দিন রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় মাদক যুগ নিয়ে। গত রবিবার থেকে রিয়াকে টানা জেরা করছিল এনসিবি। রবিবার একটানা 8 ঘন্টা জেরা করা হয় তাকে। ভাই সৌভিকের মুখোমুখি বসিয়ে সোমবার জেরা করা হয় 6 ঘন্টা। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ আবার এনসিবির দক্ষিণ মুম্বাইয়ের অফিসে পৌঁছান অভিনেত্রী। সেখানে প্রায় 5 ঘন্টা জেরার পর রিয়াকে গ্রেফতার করা হয়। এনসিবির ডেপুটি ডিরেক্টর বলেন, রিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং পরিবারকে জানানোর প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছে। জানা গিয়েছে গ্রেফতারের পরপরই রিয়া চক্রবর্তীর মেডিকেল টেস্ট করা হয়। এই মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, সুশান্তের পরিচারক কেশবসহ মোট 9 জন। সৌভিকের গ্রেফতারির পর যখন রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল এনসিবি, তখনই তার আইনজীবী বলেছিলেন রিয়া গ্রেফতার জন্য প্রস্তুত, কারণ এখানে ডাইনির খোঁজ চলছে। যদি কাউকে ভালোবাসা অপরাধ হয় তাহলে নিজের ভালোবাসার জন্য ফল বুক করতে তৈরি রিয়া। রিয়ার আইনজীবী সতীশ মানসিন্ডে বলেন, যেহেতু ও নির্দোষ তাই এখনও পর্যন্ত কোনো আদালতে আগাম জামিনের জন্য আবেদন জানাননি রিয়া চক্রবর্তী। বিহার পুলিশ, সিবিআই, ইডি এবং এনসিবিতে ওর বিরুদ্ধে দায়ের মিথ্যা মামলা। অপরদিকে গ্রেফতারের আগে ভয়ঙ্কর স্বীকারোক্তি রিয়া চক্রবর্তীর। এনসিবিকে জানালেন 25 জন রাঘব বোয়ালের নাম। গ্রেফতারের আগে ভয়ঙ্কর স্বীকারোক্তি রিয়া চক্রবর্তীর। অবশ্যই গ্রেফতার রিয়া চক্রবর্তী। টানা 3 দিন 17 ঘন্টা জেরার পর নিজেদের হেফাজতে নিল এনসিবি। জেরায় ড্রাগ নেওয়ার কথা স্বীকার করেছেন রিয়া চক্রবর্তী। এদিকে রিয়ার গ্রেফতারের পর উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, জেরায় 25 জন হাই প্রোফাইল নাম এনসিবিকে জানিয়েছে রিয়া চক্রবর্তী। এরা প্রত্যেকেই নাকি বলিউডের অত্যন্ত উচ্চমানের নামী তারকা। এনসিবির হাতে রিয়ার দেওয়া 25 জন তারকা, পরিচালক, প্রযোজক, অভিনেতা তালিকা এখন তাদের লক্ষ্য। আগামী দিনে এই 25 জনকে খুব শীঘ্রই ডাকা হবে। এদিকে মাদক আইনের 67 নম্বর ধারায় দোষ কবুল করেছেন রিয়া চক্রবর্তী। আগামী কিছুদিন এনসিবির হেফাজতে থাকবেন রিয়া। ইতিমধ্যেই রিয়ার মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে। মেডিকেলে করোনা নেগেটিভ এসেছে এবং ইতিমধ্যে খারিজ হয়ে গেল রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সওয়াল জিতে গেল আদালতে। আদালত জানিয়ে দিল আগামী 22 সেপ্টেম্বর অবধি বিচার বিভাগীয় হেফাজতে থাকতে হবে রিয়া চক্রবর্তীকে। ইতিমধ্যেই মাদক কাণ্ডে 20 জন বলিউড তারকার নাম নিয়েছেন রিয়া চক্রবর্তী। এরা মাদক নেওয়া, মাদক সংগ্রহ এবং লেনদেনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন। শুধু তাই নয়, সুশান্তের বাড়িতে মাদক পার্টিতেও এদের দেখা গেছে বলে জানিয়েছেন রিয়া চক্রবর্তী। বিচার বিভাগীয় হেফাজতে রিয়ার কাছ থেকে বলিউডের মাদক যোগাযোগ সম্পর্কিত আরও বেশ কিছু তথ্য পাবেন বলে আশা করছেন এনসিবির আধিকারিকরা। সূত্রের খবর, ইতিমধ্যেই রিয়ার দেওয়া তথ্য অনুসারে বলিউড তারকাদের নামের তালিকা তৈরি। এবার তাদের জিজ্ঞাসাবাদের পালা। অপরদিকে গলির লড়াই কাশ্মীরে, বাহিনীকে পাথর স্থানীয় যুবকদের, বাঁচালো জঙ্গিদের। ফের একবার গলির লড়াইয়ে উত্তপ্ত হলো জম্মু কাশ্মীর। তবে এবার সন্ত্রাসবাদীদের বাঁচিয়ে দিল স্থানীয় যুবকরা। সেনাবাহিনীর দিকে পাথর ছুড়ে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের বাঁচালো স্থানীয় কাশ্মীরি যুবকরা। এর আগেও এমন ঘটনা ঘটেছিল। এদিন ফের একবার পাথর হামলাকারীদের সম্মুখীন হতে হলো ভারতীয় সেনাকে। এবার জম্মু কাশ্মীরের বডগামে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছিল। আত্মসমর্পণ করতে বলা হলেও কেউ করেনি। সুতরাং গুলির লড়াই ছিল একমাত্র পথ। সেনাবাহিনীর সঙ্গে ওই লড়াইয়ের সময় স্থানীয় কাশ্মীরি যুবকরা ভারতীয় বাহিনীর উপর পাথর ছুড়তে শুরু করে। মুহুর্মুহু পাথর ছোড়ার বলে সন্ত্রাসবাদীদের এনকাউন্টার করা প্রায় মুশকিল হয়ে পড়ে সেনাবাহিনীর কাছে। অতএব এনকাউন্টার বন্ধ করে আগে নিজেদের রক্ষার ব্যবস্থা করতে হয় তাদের। এইভাবেই হামলাকারীরা সেনাবাহিনীকে আক্রমণ করে জঙ্গিদের প্রাণ বাঁচালো। বেশ কিছু মাস যাবৎ কাশ্মীরে পাথর হামলাকারীদের আক্রমণ বন্ধ ছিল, কিন্তু এদিন ফের সেই একই চিত্র দেখা গেল ভূস্বর্গে। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি অভিযানে আসে ভারতীয় সেনাবাহিনী। জঙ্গিদের খোঁজ পেয়ে তাদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। কিন্তু লড়াই যে এভাবে শেষ করতে হবে তা কে ভেবেছিল? অপরদিকে বাসের মধ্যে চিৎকার শুনেই সন্দেহ ডিউটি অফিসারের পাচারের সময় উদ্ধার 21 জন শিশু।
আন্তঃরাজ্য পাচার চক্রের পর্দাফাশ করল ময়দান থানার পুলিশ। বুড়ে বাবুঘাটে আসা একটি বাস থেকে উদ্ধার হয়েছে 21টি শিশু ও নাবালক। ভালো কাজের টুপ দিয়ে বিহার থেকে আনা হয়েছিল তাদের। শহরের কোথায় কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে এজেন্ট সহ 3 জনকে। দেশের লাখো লাখো দরিদ্র পরিবার লকডাউন ও করোনার কামড়ে আরও দুর্বিষহ পরিস্থিতির সম্মুখীন। এই সুযোগ নিয়ে শিশু শ্রমিককে কাজে লাগানোর চক্র মাথাচড়া দিচ্ছে বিভিন্ন বড় শহরে। সোমবার এমনই এক চক্রের হদিশ পেল ময়দান থানার পুলিশ। সন্দেহ হওয়ায় বাবুঘাটের একটি বাস থেকে উদ্ধার 21 জন শিশু ও নাবালক। এখন পর্যন্ত উদ্ধার হয়েছে 21 শিশু। ভোর 5:30টা নাগাদ বাবুঘাট পৌঁছায় একটি বেসরকারি বাস। বাসের মধ্যে চিৎকার চেঁচামেচি শুনে সন্দেহ হয় ময়দান থানার ডিউটি অফিসারের। তল্লাশি করতেই উদ্ধার হয় 21 জন শিশু ও নাবালক। প্রত্যেকেই বিহারের একাধিক জেলার হতদরিদ্র পরিবারের। মোটা টাকার টুপ দিয়ে বিহার থেকে কলকাতায় আনা হয়। বাসের চালক, খালাসি ও এক এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। এর নেপথ্যে বড় চক্র কাজ করছে বলেই মনে করছে পুলিশ। অপরদিকে চীনকে বড় ঝটকা দিল যোগী সরকার। উত্তরপ্রদেশে শেষ জিনপিংয়ের ব্যবসা। আন্তর্জাতিক মহলে ভারত চীনের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। চীনের চালবাজির যোগ্য জবাব দিতে ভারত মধ্যস্থ রাজ্যগুলো একে একে নিজেদের মতো করে চীনকে ঝটকা দিতে প্রস্তুত হচ্ছে। সাম্প্রতিক দিনে উত্তরপ্রদেশ সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে যাতে করে চীন আর্থিক দিক থেকে আরও বেশ কয়েক ধাপ পিছিয়ে যাবে। উত্তরপ্রদেশের মতো বৃহৎ রাজ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নতুন নিয়ম, চীনের কোনো কোম্পানি আর সেখানে কোনো রকম টেন্ডার ভরতে পারবে না। অর্থাৎ কোনো রকম ব্যবসায়িক সম্পর্ক থাকবে না চীনের সঙ্গে। যোগী সরকারের জারি করা এই নতুন নিয়মে শুধুমাত্র চীন নয়, রয়েছে আরও বেশ কয়েকটি দেশ। এই নিয়মে বলা হয়েছে উত্তরপ্রদেশ সরকার একটি সক্ষম প্রাধিকরণ তৈরি করবে। এই তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলোকে প্রথমে সুরক্ষা মন্ত্রণালয় এবং বিদেশ মন্ত্রণালয় থেকে রাজনৈতিক সম্মতি এবং গৃহ মন্ত্রণালয় থেকে সুরক্ষিত সম্মতিস্বরূপ অনুমতিপত্র নিতে হবে। তারপর রেজিস্ট্রেশন করাতে হবে। এরপর রেজিস্ট্রেশন করানো প্রতিটি কোম্পানির রিপোর্ট প্রতি 3 মাস ব্যাপী কেন্দ্রকে পাঠানো হবে। আধিকারিক জানিয়েছেন সব দপ্তরেই এই আদেশপত্র পৌঁছে দেওয়া হয়েছে যাতে করে তারা এই নির্দেশ মতো কাজ করতে পারেন। সূত্র মারফত জানা গিয়েছে এই তালিকায় অন্যান্য দেশের নাম থাকলেও যোগী সরকারের প্রথম উদ্দেশ্য হল চীনকে আঘাত করা। প্রসঙ্গত, ভারতীয় রেল থেকে শুরু করে সড়ক পরিবহন মন্ত্রণালয় সব স্তর থেকেই চীনের বেশ কয়েকটি প্রজেক্ট বাতিল করা হয়েছে। সেই সঙ্গে ভারত সরকারের চীনা অ্যাপ ব্যান এবং ভারতীয় নাগরিকদের চীন পণ্য বর্জন, সব কিছু মিলিয়ে চীন অর্থনৈতিক দিক থেকে বেশ কিছুটা দুর্বল হয়ে পড়েছে। অপরদিকে ভারতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 89,852 জন, সুস্থ হয়েছেন 74,607 জন। গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে 1,107 জনের। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 43,67,436 জনে। সুস্থ হয়ে ঘরে ফিরলেন 33,96,027 জন এবং ইতিমধ্যে মৃত্যু হল 73,923 জনের। সুতরাং ভারতে এখনও পর্যন্ত 8,96,884